স্বাগতম, নমস্কার। দেখুন, এমন সময় অনুষ্ঠানটা করতে বসেছি, আজকের দিনটাকে খেয়াল করুন। 54 বছর আগে, বাচ্চা ছেলে ছিলাম, স্কুলে পড়তাম। 54 বছর আগে আজকের দিন থেকে ভারত পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাতে ভয়াবহ রূপ নিয়েছিল ভারতীয় সোলজাররা। ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে বিশ্বযুদ্ধের বহু যুদ্ধকে পেছনে ফেলে দিয়েছিল। শহীদ হয়েছিল অনেকে ভারতীয়, বাংলাদেশের কথাটা তো রয়েছে। তো 16ই ডিসেম্বর, সামনের সপ্তাহে যখন আমরা অনুষ্ঠান করব, আবার সেটাকে স্মরণে আনা যেতে পারে, বাংলাদেশ পাক মুক্ত হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, যে এই স্বাধীনতা এনে দেওয়াটা সম্পূর্ণভাবে না হলেও ভারতপক্ষে 60% কৃতিত্ব কিন্তু ভারতের। এবং ভারতবর্ষের লড়াকু সোলজার, কারণ যুদ্ধ করে সোলজাররা, তাদের প্রাণ দিয়ে হোক মান বাঁচিয়েছিল বাংলাদেশের। হলে কি হবে, যেখানে বাস্তুরই দোষ, সে ঘুরে ফিরে বারবার করে তারা লাট খেয়ে তারা তার পূর্ব অবস্থানে ফিরে গেছে। আজকেও তাই। দুর্ভাগ্য এই কারণে যে আমরা লড়াইটা না দিলেও পারতাম না, লড়াইটা দেওয়া হয়েছিল ইজ্জত কা সওয়াল। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে কার জন্য লড়লাম। ফলে বাস্তু যেমন আপনার ঘরের বেডরুমে রয়েছে, বাস্তু যেমন আপনার রান্নাঘরে রয়েছে, বাস্তু যেমন আপনার বাড়ি বানাতে গেলে রয়েছে, বাস্তু একটা দেশের উপরও রয়েছে। সে বাস্তু খারাপ হলে আর সে দেশ বাঁচবে কী করে। এই কথাগুলো অন্য অনুষ্ঠানেও বলতে পারতাম, কিন্তু আমার অতিথি আদন্ত তার পিতামাতাকে যতটা শ্রদ্ধা করেন, তার থেকেও বেশি শ্রদ্ধা করেন তিনি দেশকে। আমরা তো অনুষ্ঠানের পর আড্ডা মারি। ভয়ঙ্কর দেশপ্রেমী, এটা তো হওয়া উচিত। দেশপ্রেমী মানে হচ্ছে গিয়ে ঝান্ডা নিয়ে গিয়ে লম্ফজম্প করা না। দেশপ্রেমী তার হৃদয় থেকে উপলব্ধি করা এবং প্রতিটি কথায় পড়তে পড়তে বন্দে মাতরমের ধ্বনি অনুরণিত হবে তার চরিত্রে, সেটা দেশপ্রেম। আমি তো কাউকে দেখাবার জন্য দেশপ্রেম করতে পারি না, আমি কাউকে বোঝাবার জন্য দেশপ্রেম করতে। আমার হৃদয়ের কাছে আমি ঠিক আছি। আমি তো আমার আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, উল্টো দিকে আয়নাতে যার প্রতিচ্ছবি পড়ছে এই লোকটা খারাপ না। আমি যদি মিথ্যুক হই, তাহলেও আমি কিন্তু ওই কথাটাই বলবো যে তুমি লোকটা ঠিক আছো বা খারাপ আছো, কারণ তার সঙ্গে মিথ্যা কথা বা তঞ্চকতা করা যায় না। সুতরাং নিজের কাছে নিজের সৎ থাকার মতন, তারপরে তো মানুষের সেবায় তিনি আত্মনিয়োগ করছেন, সেটা তো অন্য গল্প। সব থেকে প্রথম কথা যে নিজের কাছে নিজের সৎ থাকা এবং একবজ্ঞা চলা, তার অনুষ্ঠানগুলো করতে বসে প্রতিনিয়ত আমি উপলব্ধি করেছি। তাই আজকের দিনে প্রায় 54 বছর বাদে এই লড়াকু ভারতবর্ষের অন্যতম সেনানীদের পাশে এক ভারতপ্রেমী হিসেবে তাকে আমি ওয়েলকাম করছি। তিনি দেবাচার্য, ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। যাই হোক, প্রশ্নটা অনেক বেশি সম্মানিত করেন সব ব্যাপারেই। আমার এটা সত্যি মানে আমি আদর্শের সাথে গ্রহণ করি। এবং দ্বিতীয় কথা, হয়তো অতটা করা হয় না প্রকৃত অর্থে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের সমাজে এখন একটা বড় ভাগ এসে গেছে, যেটা হচ্ছে হয় সেন্ট্রাল না হলে রাজ্য, এরকম একটা ভাবে দেখা হয় প্রতিটা মুহূর্তে। তারপরে দুদিন পরে ভোট আছে, এ নিয়ে আগামী এপিসোডগুলোতে অবশ্যই আলোচনা হবে। আমি ঢুকবো না আজকে তার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও বলি, যখন কোভিড হয়েছিল তখন দু জায়গাতেই ফান্ড ক্রিয়েট হয়েছিল, এবং আমার মনে হয়েছিল যে আমি বা আমার তৎসহ যারা আমার বন্ধু বান্ধবরা আছে না, কেউ দেখিনি যে এটা কার ফান্ড, এটা কার ফান্ড, মানে এটা রাজ্যের ফান্ড, এখানে দিদি আছে, ওখানে দাদা আছে, এরকম ব্যাপারটা দেখা হয়নি। যদি আমাদের 1 টাকাও সেই ফান্ডে গিয়ে উপকার হয়, আমরা চেষ্টা করেছিলাম সেরকম কিছু করার, এবং আমাদের মনে হয়েছিল যে এটা করা যেতে পারে, এবং স্পেশালি যেটুকুনি করা। এবং আমার মনে হয় যে আমি আগের দিন একটা কথা বলছিলাম, সব কিছুর ভিডিও ফুটেজ তৈরি করে এনে দেখানোটা, বা আমি মহৎ ব্যক্তিত্ব, এগুলো থেকে আমরা মানে আমি বা আমার তৎসহ যারা বন্ধুরা এবং আপনার পরিবার, আপনারা অ্যাডভার্টাইজ করতে চান না, কেউই প্রচারে কেউ মানে বিশ্বস্তই নেই, মানে বিশ্বাসই করি না। এবং আমরা চেষ্টা করি যে সত্যি যদি কারোর পাশে দাঁড়ানো যেতে পারে তাহলে সেটা তো বেটার। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ হচ্ছেন অনেক সময় ফেক আবদান নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে যখন যাওয়া যায় না, তখন তাদের মনে হতে পারে যে এরা জাস্ট বড় বড় কথা বলে। কিন্তু কিছু প্রমাণ, কিছু জিনিস সবসময় সব জায়গাতে প্রয়োজন হয়, যেখান থেকে হয়তো আগামী দিন এগিয়ে যাওয়ার জায়গাটা অনেক বেশি থাকে।
তো তারা সেই সহযোগিতাটা না করলে হয়তো আমাদের হয়ে ওঠে না, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় জায়গায় আছে আমাদের প্রসন্দা আলোচনা করার সাথে সাথেই এমন একটা কান্ট্রিকে নিয়ে কথা বলছেন, সত্যি কথা বলছি মন থেকে যদি বলতে বলেন আজকের ডেটে এক ফোঁটা দেশটার নাম উচ্চারণ করতে গেলেও কোথাও না কোথাও দ্বিধাগ্রস্ত হই। কারণ আমার মনে হয় যে উপকারীর উপকার যারা মনে রাখে না, ভগবান তাদের কোনোদিন ক্ষমা করেন না। এটা হচ্ছে গীতার একটা শ্লোক। এবং আমি এই কথার পরিপ্রেক্ষিতে যদি কেউ মনে করেন যে আমি দেবাচার্য আমার শত্রু মনে করতে পারেন, সেক্ষেত্রে আমার খোলা হ্যাঁ না আমার কিচ্ছু যায় আসে না। কারণ প্রথম কথা হচ্ছে যে ওই দিনকে আপনার পাশে যারা বসেছিল, আপনার পাশে যারা দাঁড়িয়েছিল, এবং উল্টো দিক থেকে আমেরিকার নৌসেনারা যখন ঢুকে গেছিল ইন্ডিয়ার মধ্যে, রাশিয়া যখন ভারতকে বাঁচিয়েছিল, তো সেই দিনটার কথা যখন আমরা আজ অব্দি রাশিয়ার নামটা মুখে আনতে পারি, রাশিয়াকে আমরা বন্ধু বলে সম্বোধন করতে পারছি, তো হ্যাঁ করি, এখন পর্যন্ত আজকেও করি। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা রিসেন্ট মিম বলবো না, একটা রিল ভাইরাল হয়েছে। পুতিন আমাদের দেশে আসার পরে যখন গাড়ি থেকে নেমেছেন, মোদিজি দাঁড়িয়েছিলেন এবং তার পাশে দাঁড়িয়েছিলেন সীতারামনজি, তো ঠিক তার সামনে যিনি যে সোলজার দাঁড়িয়েছিল আগে তার সাথে হ্যান্ডশেক করে তারপরে এসে বাকি নেতাদের সাথে উনি হাত মেলান। বিরাট ব্যাপার। হ্যাঁ, তো উনি ওনার মধ্যে সেই অহংকার বোধটা নেই, বা উনি যেভাবে মাপছেন, তো আমার মনে হয় বেটার। যাই হোক, এটা আমি একটা এক্সট্রা পার্ট নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এরকম হওয়া উচিত, অত সর্বে একটা জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যে এই ধরনের মানসিকতা, এটা বেটার। দ্বিতীয় কথা, প্রসন্দার কথার পরিপ্রেক্ষিতেই বলি, বাস্তুর দোষ পরে হয়, আগে মানুষের নেচার, মানুষের স্বভাবের দোষ হয়। মানুষের স্বভাব যদি ঠিক না থাকে না, তাকে আপনি কোনো কারণে সঠিক পথে নিয়ে আসতে পারবেন না। আপনি যতই সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের বেলায় আবার যে কি সেই হয়ে যাবে। তো আমরা আরও অনেক কিছু জানি, অনেক কিছু সোজা হয় না হাজার ঘি মাখানোর পরেও, তো সেই জিনিসগুলো অনেকটা ওই রকমই। তো তাদের বাস্তুর যে প্রবলেম আছে, বাস্তুর প্রবলেম আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, হাজার একটা জায়গাতে রয়েছে। তো তারা কোনো কারণে দেশদ্রোহী না বা ডিস্টার্ব না। এবং আমি শুধু সেই পরিপ্রেক্ষিতে আরেকটুখানি বলি, বাস্তুর দোষ মানে যে শুধু কারোর এগেনস্টে গিয়ে কথা বলো তা না, ক্রাইম হওয়াটাও কিন্তু কোথাও না কোথাও বাস্তুর জায়গাতেই পড়ে। আমি যদি দেখি সবথেকে বেশি ক্রাইমের জায়গার মধ্যে যদি বলি, দিল্লির পার্টটাকে আপনি দেখবেন অন্ধকারাচ্ছন্ন ভীষণ। হ্যাঁ, কেন, রিজন কী আছে? আমি এর আগে প্রোগ্রামে আলোচনা করেছিলাম, দিল্লির পার্টটা রয়েছে। রাজনৈতিক স্তরে সবসময় বোম্বে কোথাও না কোথাও একটুখানি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, এবং ওখানে যেই থাকুক না কেন, কিন্তু ওখানকার ক্রাইমটা আরও হাই লেভেলের হয়ে যায়। তো সেই জিনিসগুলো যদি আমরা আলোচনা করতে করতে যাই, আরেকটু এগিয়ে আসি, গুজরাটে যদি চলে আসি, ব্যবসার জায়গায় মানে তো ঝামেলা নেই, কোথাও ঝামেলা নেই, কিচ্ছু নেই, ব্যবসা আরামসে ব্যবসা হয়ে যাচ্ছে। আর একটু যদি সাইডে চলে যাই, পুনেতে গিয়ে দেখুন মানুষ নির্বিকার, মানে কোনো শব্দবাদ্য কবে ইলেকশন আছে তারা জানে না। তারা রীতিমতো রুজি রোজগার, নিজের বাড়ি ঘর, ঘোরাফেরা, পাহাড়ি এলাকা মানে উপলব্ধি করতে করতেই তারা ব্যস্ত, এবং তাদের মন, তাদের কথাবার্তা বলার স্টাইল। শিবাজীনগরে আমার চেম্বার ছিল পুনেতে। হ্যাঁ, আমি একটা ছেলেকে বললাম, আজকে তোমাদের এখানে ইলেকশন আছে না? বলছি, দাদা বিশ্বাস করুন ভুলে গেছিলাম, আপনি বললেন বলে আমার মনে পড়লো। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি, আমরা তো ইলেকশনেরই খবর রাখি, বাকি আর কি রাখি। তো এবারে গিয়ে যখন বলার পরে বললাম, এখন যাবো ভোটার কার্ডটা নিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসবো। তো এইরকম ব্যাপার। তো প্রতিটা জায়গার বাস্তুর একটা বড় জায়গা থাকে। এই বাস্তু যদি কোথাও ডিস্টার্ব হয়, সেই গৃহের সন্তানের উপর বলুন, বাড়ির, আমার মনে হয় বাস্তুর সব থেকে বড় এফেক্ট না বাড়ির মহিলাদের উপর পড়ে। এবং যখনই পড়ে তখন তাদের মনের মধ্যে কোথাও না কোথাও ভেতর থেকে একটা জিনিসের সাংঘাতিকভাবে বিকাশ ঘটে, যে বাড়িতে ছোট বউ আসার পর থেকে এই প্রবলেমটা হয়েছে, বা বড় বউ কিছু করছে, বা পাশাপাশি বাড়ির কেউ কিছু করছে। আলটিমেটলি আপনি একটা জিনিস বিশ্বাস রাখুন, আপনি ভীষণই ভালো মানুষ, আপনি ভগবানের যথেষ্ট শ্রদ্ধাশীল, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। প্রবলেম হচ্ছে আপনার বাস্তুর, সেই জায়গাটা রেকটিফাই করুন। দেখুন আপনার বাড়িতে আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দুদিন পরে মিটে যাবে। আজকে আপনার হয়েছে, কালকে সেই ছোটো বউয়েরই প্রবলেমগুলো হবে, তখন আপনি ভাববেন যে ছোটো বউ এই খারাপ কাজগুলো করেছিল বলে তার শাস্তি পাচ্ছে। না, একদমই না। স্টেপ বাই স্টেপ, আপনি বড় তার জন্য আপনার কাছে আগে এসছে, তারপরে মেজো সেজো, স্টেপ বাই স্টেপ। আগে মহিলাদের উপর প্রবলেমগুলো অনেক বেশি যায়, ছেলেদের উপর কোথাও না কোথাও ব্লকেজ ক্রিয়েট করেন, যেখানে অর্থনৈতিক, আপনি বাড়িতে প্রচুর টাকা আনছেন কিন্তু 1 টাকাও সেভিংসে নেই, বহু ফ্যামিলিতে রয়েছে। আপনি যেমন মহিলাদের কথা বললেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, সেরকম আরেক মহিলা না, তিনি দেবী, তিনি হচ্ছেন কালিকা।
তো এই যে মারাত্মক একটা সাবজেক্ট ধরেছেন যে বাস্তু এবং মানুষের চরিত্র সবটা মিলিয়ে ধ্বংস হচ্ছে এক একটা পরিবার বা একটা সেক্টর, একটা দেশ, আপনি বললেন সেখানে চাই যখন আমি বলছি এবং চাইলে অনেক বেশি পাই, তা কিন্তু আমাদের কালীমাতা এবং আমাদের এই ধরুন বকুল অমাবস্যা একদম চাহিদার জায়গাতে। এর অনেকগুলো রিজন আছে, মানে আমি যদি বলতে থাকি তাহলে হয়তো এগুলো মানে এরকম 25 মিনিটের প্রোগ্রামে শেষ হবে না। কালীর রূপ থেকে যদি আমি একটা কথা বার্তা দিতে থাকি, কালীর একটা রূপ তো ছিল না, কালীর বিভিন্ন রূপ ছিল। আচ্ছা, যে কৃষ্ণ সেই কালী, যদি কৃষ্ণকে একটা অবতার হিসেবে আমি ধরে নিই, অথবা আমি ধরি আমার সাড়ে সাথে ভীষণ প্রভাব চলছে, আমার শনি খুব ডিস্টার্ব ছিল, আমি সাংঘাতিকভাবে মানে নিজের কাছে নিজে হেরে গেছি, আমার কাছে আর কিছু করার নেই, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সিম্পল বকুল অমাবস্যাতে যান। আর মানে আমার মনে হয় সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের শনি দেবতার যিনি গুরু, তিনি হচ্ছেন দক্ষিণাকালী। তো এই দক্ষিণাকালীর কাছে গিয়ে বলুন, মা আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি তোমার শিষ্যকে একবার বলো তার কৃপা আমার উপর রাখতে, তার কৃপার হাতটা আমার উপর রাখতে, আমি আর পারছি না নিতে, এরপরে আমার কি করণীয় আছে আমার জানা নেই। নিজেকে সারেন্ডার করুন, নিজেকে আত্মসমর্পণ সারেন্ডার করতে, একদম মন থেকে, এই জায়গা থেকে। আমি যেভাবে বলছি কথাগুলো আপনি আলাদাভাবে বলুন না, বলুন একবার, বলে দেখুন আপনার প্রবলেম থাকে কি না। এটা হচ্ছে মেইন জায়গা। আমার মনে হয় নিজের ভাবটা প্রকাশ করাটাও একটা বড় ব্যাপার, নিজের আর্জি জানানোটা একটা বড় ব্যাপার। আমি নিজে পর্যন্ত করেছি জিনিসটা, সেটা হচ্ছে স্পেশালি যদি কেউ খাটুর সামনে গিয়ে থাকেন, দেখবেন ওখানে আর্জি লেখা হয় যে আমার এই সমস্যা আছে, তুমি বাবা দেখিয়ে নিয়ে বলে খামে করে বাবার কাছে রেখে দেওয়া হয়। এবং বিশ্বাস করণীয় বা না করণীয় সমস্তটাই আপনাদের নিজের উপর, কিন্তু সেই সমস্যাগুলো আস্তে 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 কাটতে থাকে। তো প্রতিটা জায়গাতে আমাদের একটা ফোন আছে, একটা ফোন একটু নিয়ে নিচ্ছি। মানে চমৎকার বলছিলেন, আমিও মাথা থেকে বেরিয়ে গেছে, খুব মানে চার্জড, মানে দমদার আজকে বক্তব্য রাখছেন দেবাচার্য, এরকমই রাখেন। একটু মানে ওনাকে একটু বলতে হয় যে দাদা কিছু বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি সঞ্চিতা সাহা বলছি, মানিকতলা থেকে। হ্যাঁ, কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে জানতে চাই, আমার একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ 16/10/1982, 16/10/1982, টাইম টাইমিং 1:32, দুপুরবেলা PM, কলকাতা। শনিবার ছিল তো? শনিবার ছিল? আমি কেরিয়ার সম্বন্ধে, হ্যাঁ শনিবার ছিল। আচ্ছা, কন্যা রাশি মকর লগ্ন জানা আছে আপনার? শনিবারই ছিল সেটা। না, কন্যা রাশি মকর লগ্ন। আপনার কি টিভিটা চলছে? না, টিভি চলছে না, আমি টিভি সাউন্ড মিউট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, শুক্রদিন সুস্থ আছে, এদিকে হচ্ছে অবস্থা হচ্ছে বুধ, সক্ষেত্রী হচ্ছে মঙ্গল, আচ্ছা তঙ্গি হচ্ছে শনি। বৃহস্পতি শনি একসাথে লগ্ন। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে কি বলবো, লগ্নের 2nd, 3rd, 4th, 5th, 6th হাউসে রাহু বসে রয়েছে। আচ্ছা, বুধের ঘরে বসে রয়েছে, আর লগ্নভঙ্গ একটা কালসর্প দোষ তৈরি হয়েছে। তো যে কারণে না জীবনে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা একটু হলেও বেশি, কোথাও না কোথাও মনে হবে যে 1 বছরের মধ্যে 4 মাস 5 মাস আমি খুব ঠিকঠাক ছিলাম, বাকি 5 মাস বা 6 মাস আমাকে খুব চিন্তার মধ্যে কাটাতে হচ্ছে। দ্বিতীয় জায়গা হচ্ছে মানে দুটো পার্টে আর কি। হ্যাঁ, রবি শুক্র একত্রে থাকলে জীবনের স্ট্রাগলের পরিমাণ একটু হলেও বেশি থাকে। আর থার্ড হচ্ছে বৃহস্পতি শনি আপনার তুঙ্গি, কর্মজীবনে পা রাখার মতো জায়গায় আপনাকে অবশ্যই পৌঁছাবে। মঙ্গল সক্ষেত্রী আছে, এবং বৃহস্পতি যেখানে বসে রয়েছে অবশ্যই ভালো কাজের সাথে যুক্ত হওয়ার মতো একটা জায়গা আপনার লাইফে রয়েছে। যে কারণে ডিলে হচ্ছে বা ডিলে হয় সেটা হচ্ছে রবি এবং শুক্র একত্রে থাকলে না দারিদ্র্যযোগ বলে। দারিদ্র্যযোগ মানে অর্থনৈতিক কারণে দারিদ্রতাটা, আমি বারবার বলি এটা নয়, জীবনে পরিশ্রমের মাত্রাগুলোকেও অনেকাংশে বাড়িয়ে দেওয়া। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আপনার জীবনে একটু স্ট্রাগলের জায়গা থেকে, দেবাচার্যজি ওনার স্ট্রাগলের জায়গা থেকে ব্যক্তিগত জীবনেও কি তার এফেক্ট পড়ে?
খানিকটা হলেও পড়ে, রিলেশনের ক্ষেত্রে পড়বে। হ্যাঁ, রিলেশনের ক্ষেত্রে পড়ে। শুধু তাই না, আপনার শনি খুব ভালো জায়গায় রয়েছে, শনি তুঙ্গি রয়েছে, বৃহস্পতির সাথে বসে রয়েছে, গুরুশৈলী যোগ রয়েছে। জীবনে উন্নতি আজ হোক বা কাল হতে আপনার হবেই। কেমন? বলুন। হ্যাঁ, তো আর আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের একটা মানে আমরা মা বা বাবার নামে একটা জমি করা আছে, তো হ্যাঁ। সেই বাড়িটা কি আর কি মানে মানে কিছুতেই ওটা হয়ে উঠছে না। বাবা বা মা? বুঝতে পারছি বাবা না। মায়ের নামে একটা প্রপার্টি রয়েছে, তো সেটা আর কি করতে চাইছি, তো সেটাও হয়ে উঠছে না, মানে বিভিন্ন বাধা আসছে। মানে তো মানে সেটা- প্রপার্টি করতে চাইছেন, বাধাটা করতে গিয়ে আসছে। প্রপার্টিটা আসছে মানে রয়েছে আমার, তো সেটা যখনই করতে চাইছি সেটা হয়ে উঠছে না, আচ্ছা। বিভিন্ন বাধা আসছে। আচ্ছা, দেখুন 25শে সেপ্টেম্বর থেকে আপনার শনির দশা স্টার্ট হয়ে গেছে অলরেডি। কেমন? তো আপনার এই টাইমটা কিন্তু খুব একটা খারাপ বলবো না আমি, কারণ শনি আপনাকে কোথাও না কোথাও বেটার কিছু দেওয়ার চেষ্টাই করবে এই মুহূর্তে। 28 সাল অবধি এইটা টানা চলবে, তো চেষ্টা করুন এর মধ্যে আরেকবার কথাবার্তা বলুন। আমার মনে হয় যে কোথাও কোনো রকম সমস্যা হবে বলে স্পেশালি মনে হয় না, কারণ এর আগের যে টাইমটা আপনি 2023-এর মার্চের পর থেকে ট্রাই করছিলেন, 2-3বার ট্রাই করেছেন, তারপরে হয়তো হয়নি বলে ছেড়ে দিয়েছেন। তাহলে কিন্তু এখন আপনি একবার ট্রাই করুন, আমার মনে হয় আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? বাহ। তো শুক্রর প্রতিকারের জন্য আমি মানে কি করতে পারবো? কিচ্ছু যে দারিদ্র দূর- কিচ্ছু করতে হবে না এখন আপনার। দেখুন যেমন চলছে সেরকম চলুন না। যেটা রবি শুক্র দারিদ্র্য যেগুলো হচ্ছে গ্রহ দোষগুলো না লাইফে থাকলে পরে কোথাও না কোথাও আমি বলি যে স্মুথ রাস্তায় ওই যে আপনি খাওয়ার- যেটা বললেন যে ডিলে হবে, হ্যাঁ, 50-50 ব্যাপার, এই দেখুন 50-50 ব্যাপার। হ্যাঁ, হোঁচট খাওয়ার প্রবণতাগুলো বাড়িয়ে দেয়, আমি যেটা বলি। তো সেটা একটা জায়গা। আপনার শনি খুব ভালো রয়েছে, সেটা নিয়ে বলুন, সেটা খুব আলোচনার জায়গায় রয়েছে, আপনাকে সমস্ত কিছু লাইফে দেবে। আচ্ছা, শুক্রের জায়গাটা নিয়ে একটু আলোচনা করতেই হয় অবশ্যই, যে জায়গাগুলো থেকে ডিস্টার্ব আসে, এবং রবি যেখানে বসে রয়েছে শুক্রের সাথে, আপনার কি বলবো, প্রতিটা জায়গায় মানে লাক্সারি লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ পর্যন্ত সব জায়গাতেই শুক্রের একটা হাতছানি মাঝে মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। তো এগুলো না আরও ডিটেলসে আমার মনে হয় আলোচনা করা উচিত দিদি। তো বাকি যেটা হচ্ছে, যেটা চলছে, বা আপনার যেটা প্রশ্ন, আমার মনে হয় আমি তার উত্তর দিয়ে দিয়েছি। কেমন? মানে এর ডিটেল আছে, কিন্তু আমাদের পক্ষে তো আর এর থেকে বেশি আলোচনা সম্ভব না টিভিতে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি এসে তাহলে ওনার সাথে সামনাসামনি যে চেম্বার আছে সেখানে তাহলে যোগাযোগ করবো, কারণ আপনি তো বললেন একটা কালসর্প যোগও আছে। হ্যাঁ, তো সেটা আপনার তো- লগ্নভঙ্গ যেটা রয়েছে না, যে কারণে আমি বললাম, আপনি নিজেই বলুন না, আপনি 1 বছরের মধ্যে 3 মাস 4 মাস খুব ভালো হাসি মুখে থাকেন, পরের হ্যাঁ, মাসগুলোতে হ্যাঁ, আপনি টেনশনে থাকেন কিনা। না না, এখন তো খুবই বাজে যাচ্ছে, মানে অর্থনৈতিক দিক থেকে তো ভীষণ এখন বাজে। এখন আপনার টেনশনের কারণে মনে হচ্ছে সঠিক কাজগুলো আপনি করতে পারছেন না, যে কারণে একটা পীড়া পাচ্ছেন। এটা এমন কিছু না, তবে শনি আপনার খুব ভালো যে জায়গায় বসে রয়েছে সেই জায়গা থেকে আপনাকে আগামী দিন বহু দেবে। এই স্টার্টিং পিরিয়ডটা একটুখানি টালমাটাল থাকে, এটাকে একটুখানি আপনি সহ্য করে নিন, বাকি সব ঠিক থাকবে দিদি। আচ্ছা, আর্থিক সমস্যায় খুব পড়ছি, তো ওই জন্য খুব চিন্তায় রয়েছে। কিচ্ছু না, সব দেখছে ওপরবেলা, আপনার চিন্তা নেই। আপনাকে বেশি বেশি কষ্টে ফেলবে না উনি। ধন্যবাদ বেচারা, আমার খুব খারাপ লাগছিল ফোনটাতে, মানে উনি অসহায়ভাবে বারবারই আসতে চাইছেন আর আপনি বারবারই আটকাচ্ছেন। না দিদি, আপনি যদি মনে করেন অনুষ্ঠানের পর দেখুন ফোন নাম্বার রয়েছে, ওনার সঙ্গে কথাবার্তা বলতেই পারেন, সেটাতে অসুবিধে কিছু নেই। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের এত লিমিটেড টাইম থাকে না, ছোট্ট টাইম, টোটাল অনুষ্ঠানই হচ্ছে 25 মিনিট। তার মধ্যে একজন দর্শককে মানে আপনি হয়তো ওনার কাছে গেলেন, তখন দেখলেন যে বিরাট আলোচনা হলো। এবার আমাদের তো 2-3 মিনিটে বেশি দেওয়া যায় না, এটা তো মুশকিল। কোনো চিকিৎসক যদি অনুষ্ঠান করেন, তার কাছে গিয়ে আপনি আপনার 25 বছরের পুরনো রোগ নিয়ে কথা বললে তিনি বলবেন ভাই আমি এর থেকে বেশি কি বলবো, সে হয়তো বলে সাবধানে থাকুন, আর এর বেশি তো কিছু বলা যায় না। যাই হোক, চলে আসি আমাদের বকুল অমাবস্যা। একদম। তো এই বকুল অমাবস্যাটা কিসের জন্য এত বিখ্যাত, কেন বিখ্যাত? প্রথম কথা যে মা রয়েছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই তার প্রতি বিশ্বাস, ভক্তি এবং কী বলবো শ্রদ্ধা, নিষ্ঠা, এই জিনিসগুলো না, আর নিজের আত্মসমর্পণ যতক্ষণ না করতে পারবেন, আমার মনে হয় যে কোনো ঠাকুরই আপনার প্রতি খুব মানে আপনার ইষ্টদেবতা আপনার প্রতি প্লিজড হতে পারেন না। তো নিজের আত্মসমর্পণটা সবার আগে দরকার আছে। আপনাকে অর্জুনের মতো হতে হবে, নিজের সমস্ত কিছু ভালো করালেও পার্থ তুমি করাচ্ছ, মাধব তুমি করাচ্ছ, খারাপ করালেও মাধব তুমি করাচ্ছ, এবং যখন তুমি আমাকে কোথাও হারের সম্মুখে ফেলে দিচ্ছ, মাধব এটা তোমার রচনা করা ছিল, যেটা আমি ফল পেতে চলেছি। তো মাধব কখনোই চায় না মাধবের সংস্পর্শে যারা আছে তারা হেরে যাক। তো মাধব কাউকে কোনো দিন হারায়নি, তার জন্য কিছু থাক বা না থাক
মাধবের মুখে একগাল হাসি আছে। দ্বিতীয় কথা বলি এই পোর্শনটাতে আসার জন্য, যে প্রত্যেকে মানে যে কৃষ্ণ সেই কালী, আমি সেই অনুযায়ী কথাগুলো বলছি, বাকিটা টোটাল নেওয়াটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে সবাই আসে, তখন গান্ধারী চোখ বাঁধা অবস্থায় শ্রীকৃষ্ণকে বলেছিল, আমি বুঝতে পারছি না যে মাধব, আমি তোমাকে আশীর্বাদ করবো না অভিশাপ করবো, অভিশাপ দেবো। সব পুত্র আমি হারিয়ে ফেলেছি, আমার রাজত্ব থেকে শুরু করে সমস্ত কিছু চলে গেছে যখন, তখন আমি কি নিয়ে তোমাকে কোন মুখে আশীর্বাদ করব বা তোমাকে অভিশাপ করব? তবে আমার মনের থেকে যেটা আসছে সেটা হচ্ছে তোমার মৃত্যুটাও এইভাবে হবে। তাতেও কিন্তু শ্রীকৃষ্ণের মুখের হাসিটা যায়নি, কারণ হচ্ছে রচনাটা তারই করা ছিল। টোটাল নিজের মৃত্যুটাও তো তিনিই করে রেখে দিয়েছেন। একদমই এই তিনি মৃত্যু নয়, তিনি শুধু এই দেহটা থেকে বেরিয়ে গেলেন। এবারে এই যে বেদ ছিল, বেদ কে ছিল তারও গল্প তো আছে। হ্যাঁ, তা তো সে রাবণের হ্যাঁ, খুব কাছের মানুষ ছিল, কেন এসেছিল, যাই হোক, এগুলো স্টেপ বাই স্টেপ হয়তো আলোচনা আগামী দিন অবশ্যই হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো না একটা সুযোগও ছাড়া উচিত না। আমি যেটা হাতের কাছে পাচ্ছি, একদম কোনো কারণে আমাদের কাছে যে সুযোগগুলো আসছে সেগুলোকে আমরা যদি তুচ্ছ মনে করি, তাহলে আমরা কোনোদিন উচ্চতে পৌঁছাতে পারবো না। প্রথম কথা, সেই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় ক্যাপচার করা উচিত। সে যদি ভগবান প্রতিটা জায়গায় ইন্ডিকেট করে, আমি একটাই কথা বলি, যতক্ষণ না 98.3 FM রেডিও মিটছি, যতক্ষণ না পর্যন্ত টিউনিং করে আপনি আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত গান প্রপার শুনতে পাবেন না, পুরো পরিষ্কার আওয়াজটা আপনার কাছে আসবে না। ঠিক তেমনি আপনার মনের থেকে যতক্ষণ না কানেক্টটা, টিউনিংটা 100% হবে, ততক্ষণ পর্যন্ত তার দেওয়া ইন্ডিকেটগুলো পর্যন্ত আপনি দেখতে পাবেন না। তো সেই জায়গাটাকে নিজেকে আত্মসমর্পণ করে দিন। কিচ্ছু আপনার হাতে নেই, এই বিশ্বাসটা সবার আগে, কারণ আপনি আজ অবধি কী করতে পেরেছেন? আপনি আপনার নিজের নিঃশ্বাসটুকুনিকে পর্যন্ত কন্ট্রোল করতে পারেন না, হার্টটাকে কন্ট্রোল করতে পারেন না, সব কিছু তো তার দেওয়া না। তো তার প্রতি ভরসা রাখুন, তার প্রতি নিজেকে এই বকুল অমাবস্যাটাতে অ্যাটলিস্ট যদি সত্যি প্রবলেমে থাকেন, নিজেকে একদম আত্মসমর্পণ করে দিন। তারপর দেবাচার্য ঠিক বলেছে না ভুল বলেছে, অ্যাটলিস্ট অনলাইন প্রোগ্রাম তো টিভিতে ফোন করে বলবেন। আর এবার যেটা হচ্ছে, ওনার যেটা নিজস্ব ইউটিউব রয়েছে, হ্যাঁ, ফেসবুকে যেটা সমস্যা হয়, ফেসবুকে কিছুক্ষণ করার পর তো আর টোটালটা 25 মিনিটের ইয়ে থাকে, আধ ঘন্টার মতো। ও আরও শর্ট স্প্যানের করে তো লাভ নেই। ফলে উনি ওনার টোটাল টিম নিয়ে যাচ্ছেন, মানে যারা ওই ফটো তুলবেন আর কি। এবং এটা একটা অবিস্মরণীয় ঘটনা হচ্ছে। আমি আজকেই এখান থেকে বলে রাখি যে দেখুন, উনি গতকাল আমাকে পরিষ্কার বললেন, এই অনুষ্ঠানে ওইখান থেকে বসেই বললেন যে আমার কাছে যারা যারা পুজো বা প্রতিকারের ব্যাপার করেছেন, ঠাসা, নতুন করে নামার মতন জায়গা আমার নেই। তো আমি বললাম যে দেখুন, ঠাসা বললে তো হবে না, এরকম একটা অমাবস্যা কেউ যদি আসতে যায়, আচ্ছা সেটা তো আপনাদের ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে উনি লাইভ টেলিকাস্ট করবেন যজ্ঞের সময়, মানে কিছুটা অংশ তো করবেনই, না কিছু না, যতক্ষণ থাকবো আমরা চেষ্টা করব। অঞ্জলিটা কখন আমি জানি না, উনি বলতে পারবেন, পরবর্তী আমরা অনুষ্ঠানে নিশ্চয়ই আলোচনা করব। অভিনব ব্যাপার, মানে আপনি সারাদিন উপবাস করে রয়েছেন, আপনি ওই তারাপীঠেরই পুজো দেবেন, ছবিটাও আপনি পেয়ে যাচ্ছেন লাইভলি, আপনি আপনার ঠাকুর ঘরের সামনে ফুল ইত্যাদি নিয়ে বসে দিব্যি অঞ্জলি দিতে পারবেন। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। এটা এই টোটাল ব্যাপারটা যদি আমি কোথা থেকে লাইভ টেলিকাস্ট করতে পারতাম ভালো হতো। ঠিক আছে, আমিও ধরবার চেষ্টা করছি, দেখি কি করা যায়। ইটস এক্সেলেন্ট, মানে এটা দুর্দান্ত ব্যাপার করছে। তা আপনি মানে ডেটটা কবে পড়ছে যদি একটু বলে? 19 তারিখ 19 তারিখ সন্ধ্যে 6টা থেকে স্টার্ট হবে এবং রাত 9:30 10টা অবধি আমাদের কাজ চলে কন্টিনিউয়াসলি। তাহলে 19 তারিখে রাত 9:30 10টা অবধি কাজটা চলবে। আপনারা সন্ধ্যে থেকে দেখবেন, আমরা আরও ডিটেল এখান থেকে বলে দেবো। আজ এই অবধি, আগামীকাল আবার 10:30টার সময় দেবাচার্যজি ফিরে আসবেন, তাকে বিদায় জানাচ্ছি। নমস্কার।